আপনি কি জানেন কাজী নজরুল ইসলামের সাথে সুভাষচন্দ্র বসুর প্রথম কবে সাক্ষাৎ হয়েছিল? নজরুলের কোন গানগুলো সুভাষের অত্যন্ত অত্যন্ত প্রিয় ছিল? রণাঙ্গনে নজরুলের কোন গান গুনগুন করতেন সুভাষচন্দ্র? দেশবন্ধু সুভাষচন্দ্রের বিয়ে দিতে চেয়েছিলেন কোন অবস্থায়? কোন ঘটনার পরে সুভাষচন্দ্রের খাদি আন্দোলন সম্পর্কে মোহভঙ্গ হয়? সুভাষের জীবনে প্রাচ্য এবং পাশ্চাত্য বিপ্লবের ভূমিকা। এসব যদি জানতে চান, দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। প্রত্যেক শনিবার ভিডিও আপলোড হয়। শনিবার রবিবার ছুটির দিনে আপনারা দেখতে পারেন এই চ্যানেলটি। এই চ্যানেলটি একটা আলাদা ডাইমেনশন নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনাদের কাছে আনছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বহু অজানা ঘটনা এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও সুভাষ, এক্সপ্লোরিং এ ডিফারেন্ট ম্যান। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম সাক্ষাৎ সম্পর্কে। এই আলোচনা করতে গিয়ে যে দুটি বিশেষ বইয়ের সাহায্য আমি নেব, তা পূর্ববর্তী রেফারেন্স হিসেবে আমি ইউজ করেছি ব্রিটিশ কারাগারে সুভাষচন্দ্র এবং নজরুল স্মৃতি বলে একটি বই। সম্ভবত এই বইটি আর এখন প্রকাশিত হয় না। আমরা এখন এই পর্যায়ের আলোচনায় রয়েছি যে জেলের মধ্যে বিভিন্ন ঘটনাবলীগুলো পরপর কি কি ঘটছে। নজরুলের সাথে আলাপের পূর্বে আমরা ছোট্ট করে একটু দেখে নিই দেশবন্ধুর সাথে সুভাষের সম্পর্কটা কেমন ছিল এবং কিভাবে তারা জেলের কষ্টকর দিনগুলির মধ্যে আনন্দ, হাসি ঠাট্টা খুঁজে নিতেন। প্রেসিডেন্সির কারাগারে শুধু দেশবন্ধুর সেবা শুশ্রূষা বা তার জন্য রান্নাবান্নাই নয়, দেশের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়ে সুভাষের সাথে মাঝে মাঝে আলোচনা হতো দেশবন্ধুর। শরীর মন যদি ভালো থাকতো, দেশবন্ধু সুভাষের সাথে কখনো কখনো আলোচনা করতেন সাহিত্য নিয়ে। বাংলা ইংরেজি সাহিত্যের সাথে বৈষ্ণব সাহিত্যেও চিত্তরঞ্জনের ছিল অগাধ পাণ্ডিত্য। তাই দেখে মুগ্ধ হয়েছিলেন সুভাষ। ইংরেজ কবিদের মধ্যে ব্রাউনিং এর কবিতা এই দুজনেরই ভীষণ পছন্দের। সুভাষের নেশা ছিল বই পড়া। বঙ্কিমচন্দ্রের লেখার ভক্ত ছিলেন দেশবন্ধু। তার ইচ্ছা ছিল ভারতের জাতীয়তা নিয়ে একখানা বই লেখবার। দেশবন্ধু মাঝে মাঝেই বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের বিভিন্ন অংশ সুভাষকে পাঠ করে শোনাতেন। কারাগারের এই দুঃখময় জীবনের মধ্যেও হাসি ঠাট্টা তামাশা করতে ছাড়েননি তিনি। সুভাষকে তো তিনি বলতেন ক্রাইং ক্যাপ্টেন, কখনো কখনো বেছে নিতেন পরিহাসের পাত্র হিসেবে। একদিন সুভাষকে কাছে ডেকে বললেন, আমার একটা কাজ করতে পারবে? সুভাষ তো এক পায়ে খাড়া। দেশবন্ধুর কাজ করা তখন একটা ভাগ্যের ব্যাপার। কেউ যদি দেশবন্ধুর কাজ করতে পারে তাহলে বুঝতে হবে দেশবন্ধু তাকে কতটা পছন্দ করেন এবং তিনি কতটা ভালো কাজ করছেন সেই ব্যাপারটা তিনি উপলব্ধি করেছেন, তাই তো কাজটা দিচ্ছেন। সুভাষ বললেন, আপনার কাজ আমি করতে পারবো না। কি বলছেন, বলুন না কি করতে হবে। দেশবন্ধু মজা করে বললেন, বিয়ে করতে পারবে? সুভাষের গাল তো লাল হয়ে গেল শুনেই। সুভাষ বললেন, আপনি জানেন আমি আমার সবকিছু দেশের জন্য ত্যাগ করেছি, এটা ছাড়া অন্য কোনো কাজের দায়িত্ব আমাকে দিন দয়া করে। দেশবন্ধু আবার হেসে বললেন, সত্যিই পারবে না? এই যে বললেন এক পায়ে খাড়া। সুভাষ কাচুমাচু করে বললেন, আমার কি দোষ? হঠাৎ আমার বিয়ে দিতে চাইছেন কেন বলুন তো? দেশবন্ধু হাসি মুখে বললেন, তোমার কোনো দোষ নেই, মুশকিলটা হয়েছে অন্য জায়গায়। দেশের যে স্বরাজ্য ভাণ্ডার, সেখানে কোনো টাকা নেই, কেউ চাঁদাও দিতে চাইছে না। ভাবছি তোমার বিয়ে দিয়ে এবার স্বরাজ্য ভাণ্ডারের জন্য কিছু টাকা তুলে নেব, অন্তত লাখখানেক টাকা তো পাওয়াই যাবে। কি বলো কিরণ শঙ্কর পাশে দাঁড়িয়েছিলেন, তিনিও মজা করতে ছাড়তেন না। কিরণ শঙ্কর সুভাষকে বললেন, সুভাষ, আমাদের তো কোনো ভ্যালুই নেই, আমরা একেবারে
অযোগ্য, তবু তোমার তো কিছু দাম আছে, এটা তো একটা পজিটিভ ব্যাপার বলো। আমরা তো একবার অচল পয়সা হয়ে গেলাম হে। এই বলেই দেশবন্ধু সুভাষচন্দ্র কিরণ শঙ্কর হো হো করে হেসে উঠলেন। দেশবন্ধু পরিকল্পনা করেন যে এবার কারাগার থেকে ছাড়া পেয়ে একটা ডেইলি নিউজ পেপার বের করতে পারলে ভালো হয়, যাতে তাদের কাজকর্মের সংবাদ জনতার মধ্যে সহজেই পৌঁছে দেওয়া যায়। দেখতে দেখতে কারা মুক্তির দিনও এসে গেল। সুভাষ মুক্তি পেলেন 9 আগস্ট 1922 সালে। ঠিক তার পরের দিনই দেশবন্ধুর কারা মুক্তি। হাজার হাজার সমর্থকদের ঢল নামলো কারাগারের গেটের সামনে। সুভাষ বিস্মিত হলেন নিজেই। সম্বর্ধনায় হাসতে হাসতে বাড়ি ফিরে এলেন তিনি। কারা মুক্তির কিছুদিনের মধ্যেই ওয়েলিংটনের জাতীয় বিদ্যাপীঠের ছাত্ররা একটা অনুষ্ঠান করলেন সম্বর্ধনা সভা দেওয়ার জন্য দেশবন্ধু সুভাষচন্দ্র। উচ্ছ্বসিত প্রশংসা করলেন অনেকে। তার মধ্যে ছিলেন কবি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়, যিনি আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের রাজবন্দী কবিতা। মানপত্র পাঠ করলেন কিরণ শঙ্কর। সভায় স্বরচিত গান গেয়েছিলেন এক তরুণ। সুভাষ মুগ্ধ হয়েছিলেন তার গান। ঘাড় নেড়ে নেড়ে ঝাঁকড়া বাবরি চুল দুলিয়ে বিদ্রোহী প্রতিবাদের গান গাইছিলেন তিনি গাইলেন শিকল ভাঙার গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ। এই সেই হাবিলদার কবি কাজী নজরুল ইসলাম। দেশবন্ধুর কারাবাস উপলক্ষে এই গানটি লেখা হয়েছিল। বাসন্তী দেবী বাংলার কথা পত্রিকায় প্রকাশ করেছিলেন এই গানটি। সুভাষের মনে প্রশ্ন জাগে, কে এই অদ্ভুত যুবক? জানতে পারেন চুরুলিয়ায় এই কিশোরে জন্ম। শিশুকালেই তার ভাগ্যের সাথে পরিহাস শুরু হয়ে যায়। বাবা ফকির আহমেদ একেবারে নিঃস্ব অবস্থায় মারা যান। সাফল্যময় স্কুল জীবন সমাপ্ত না করেই কখনো তাকে হতে হয় গার্ড সাহেবের বাড়ির চাকর, আবার কখনো আসানসোলের রুটির দোকানের বয়, কখনো লেটোর দলে গান বেঁধে দিন কাটে তার। নজরুল বিশ্বাস করতেন, যুদ্ধে যেতে পারলে মুক্তিযুদ্ধ শেখা যাবে। এই বিশ্বাসে ভর করেই স্কুলের ডাবল প্রমোশন পাওয়া এই উজ্জ্বলতম ছাত্রটি বেঙ্গলি রেজিমেন্টের সৈনিক হিসাবে চলে গিয়েছিলেন আরব সমুদ্র তীরে করাচিতে। মহাযুদ্ধের মহড়া শেষ হলে বাঙালি পল্টন ভেঙে গেল। নজরুল এসে উঠলেন কলকাতায়। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে টকবগে যৌবনের সংস্পর্শে এলেন তরুণ নজরুল। সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশিত হলো তার বিদ্রোহী কবিতা আর বক্তব্য। ধূমকেতু পত্রিকায় কবি লিখলেন, স্বরাজ টরাজ বুঝি না, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়। এ তো সুভাষেরই চাওয়া। মিলে গেল সুরে সুরে। সুভাষচন্দ্র প্রভাবিত হয়েছিলেন তার কবিতায় গানে। অনুশীলন, যুগান্তর, অন্যান্য বিপ্লবী সংগঠনও তার গানে প্রভাবিত হয়েছিলেন, যেমন হয়েছিলেন বঙ্কিমচন্দ্রের লেখায়। এই বিপ্লবী সভ্যরা মনে করতেন নজরুল আদবেই এক বিপ্লবী। ধূমকেতুর প্রথম পৃষ্ঠাতেই প্রকাশিত হল রবীন্দ্রনাথের আশীর্বাদ বাণী। আয় চলে আয়, আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালেই হোক না লেখা, জাগিয়ে দেবে চমক মেরে আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথের সাথে ধূমকেতু পত্রিকাকে সম্বর্ধনা জানিয়েছিলেন বিপ্লবী বারিন কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। সুভাষচন্দ্র তার গান ও কবিতার গুণমুগ্ধ ছিলেন। তিনি বিশ্বাস করতেন এদেশের, বিশেষত বাংলার কবি সাহিত্যিকদের জেলের সাথে পরিচিত হওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। নজরুল নিজে সেই অভিজ্ঞতা উপলব্ধি করেছিলেন। তাই তার লেখনীতে এত বিদ্রোহী প্রকাশ, বৈপ্লবিক সুরের ঝঙ্কার। বন্ধু দিলীপ কুমার রায়কেও সুভাষ পরামর্শ দিয়েছিলেন তার বাবা দ্বিজেন্দ্রলাল রায়ের মতো ধনধান্যে পুষ্পে ভরা এই জাতীয় গান রচনা করে দেশের সেবা করতে। গানটির যে বিশেষ দুটি লাইন সুভাষের ভীষণ প্রিয় ছিল, তা হলো, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। তেমনি নজরুলের কারার ওই লৌহ কপাট গানটি ছিল সুভাষের অত্যন্ত কাছে। আরেকটি প্রিয় গান রণাঙ্গনে তিনি মাঝে মাঝেই গুনগুন করতেন বলে শোনা যায়, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দিলীপ কুমার তার কাজী নজরুল ইসলামের স্মৃতি প্রবন্ধে লিখেছেন, সুভাষ একবার তাকে বলেছিলেন, ভাই, জেলে যখন লোহার দরজা বন্ধ করে দেয় তখন মন যে কি আকুলি বিকুলি করে কি বলবো। মনে পড়ে কাজীর ওই গান, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি,
বাথরুমে স্নান করতে করতে মাঝে মাঝেই গেয়ে উঠতেন, এই শিকল পরেই আজকে তোদের করবো রে বিকল। আর এক নতুন বন্ধুকে পেয়ে গেলেন সুভাষচন্দ্র। রাজনৈতিক বন্দি দশা থেকে মুক্তি পেয়ে জীবনের প্রথম সম্বর্ধনা তিনি অভিভূত হলেন। সুভাষের দেশপ্রেম যেন এক লহমায় বহু বহু গুণে বেড়ে গেল। এই ছিল কাজী নজরুল ইসলামের সাথে সুভাষচন্দ্রের প্রথম সাক্ষাৎ। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রাখছি, দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে। ধন্যবাদ।